নমস্কার, আমি তরুণ ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজের জবাবদিহি করতে, মানে বাংলাদেশ আর্মির জবাবদিহি করতে আজকে 29 তারিখ, আজকে ভোরবেলাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি 29 থেকে 2 তারিখ 2 এপ্রিল পর্যন্ত সেখানে 29 থেকে 2 মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, সরি, মানে আজ 29শে মার্চ থেকে 2 এপ্রিল তিনি যাবেন, গিয়ে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক কি ব্যাপারে? 31শে মার্চ তাদের একটা গোপন বৈঠক আছে, বিশেষ করে পেন্টাগনের সঙ্গে, এবং উচ্চপদস্থ যে সমস্ত সেনাকর্তা থাকবেন তাদের সঙ্গে। এই যে একটা এগ্রিমেন্ট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আর্মির, একটা এগ্রিমেন্ট হয়েছিল। সেই এগ্রিমেন্টে বেশ অনেকগুলো পয়েন্ট ছিল। এই এগ্রিমেন্টের ব্যাপারে কিন্তু ইউনূস জানতেন। ইউনূসেরটা যেমন ওয়াকার জানতেন, ওয়াকারেরটা তেমনি ইউনূস জানতেন। মানে পুরোটাই হয়েছে নিজেদের জ্ঞাতসারে, এবং বাকিটুকু সব অভিনয় হয়েছে। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে দেখা করবো না, সবই তোমার অভিনয়, সত্য কিছু নয়। তো যাই হোক, এখন এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে, সেই মিলিটারি প্যাক্টের মধ্যে কোন কোন বিষয়ে মানে অগ্রগতি হয়েছে, কোন কোন বিষয়ে অগ্রগতি হয়নি, কোথায় কোথায় আটকে আছে, তার ডিটেল রিপোর্ট ওই 31শে মার্চ যে বৈঠক হবে সেই বৈঠকে দেওয়া, মানে উনি হ্যান্ড ওভার করবেন। তাছাড়া $2.5 বিলিয়ন একটা দীর্ঘমেয়াদী অস্ত্র কেনা বেচার একটা চুক্তি হয়েছিল, $2.5 বিলিয়ন। সেই চুক্তিটা মানে কতদূর কি হলো তার সমস্ত নথিপত্র উনি নিয়ে গিয়েছেন সঙ্গে করে। মানে কত অগ্রগতি হলো সেই চুক্তিটার, সেটা নিয়ে গিয়েছেন। সেটা নিয়ে গিয়ে তাদেরকে পুরো বোঝাতে হবে। ওখানে খলিলুর রহমান থাকতে পারেন, আর থাকতে পারেন। তবে রামু ক্যান্টনমেন্টে একটা এয়ারবেসের আধুনিকীকরণের ব্যাপার আছে। সেই আধুনিকীকরণ কাজটা কতটা হয়েছে, কতটা হয়নি, সেই ব্যাপারে কিন্তু তাকে ডিটেল রিপোর্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার দেশ থেকে আমি পাইনি। এই খবরগুলো আমাদের দেশ থেকে পেয়েছি, এটা প্রথমেই বলে দিই। আপনার দেশেও নিশ্চয়ই বেরোবে, আজকে না হোক কালকে বেরোবে। তো আধুনিকীকরণের মধ্যে কি আছে? আধুনিকীকরণের মধ্যে আছে বিশেষ র্যাডার, নজরদারি র্যাডার সিস্টেম বসানো। এই যে $2.5 বিলিয়ন যে চুক্তিটা হয়েছে অস্ত্র কেনা বেচা, তার মধ্যে র্যাডারও রয়েছে। এই র্যাডারগুলো ওই রামু ক্যান্টনমেন্টের ওখানে যে একটা বিশেষ এয়ারবেস হচ্ছে, সেই এয়ারবেসে মার্কিন র্যাডার বসবে। এই মার্কিন র্যাডার যখনই বসবে না, তখনই ভারতের সঙ্গে তারেক রহমানের একটা জোর গন্ডগোল লাগবে। খবরটা আমাদের কাছে যখন পৌঁছেছে তখন নিশ্চয়ই নড়াচড়া ভেতরে শুরু হয়েছে। তা আমি এখন ভেতরের খবরটা তো জানি না, আমি বলতে পারবো না। তবে ভারত খুব কড়া নজর দিয়ে দেখছে, মানে নজর রাখছে যে ঘটনা কোন দিকে যায়। আর ওয়াকারুজ্জামান খুব খেলোয়াড় লোক। তিনি যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম মানে সাহায্য করে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা মানে নিয়ে নাগরিকত্ব নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যত রকম সদ্ভাব গড়া দরকার উনি সেই রকমভাবে কাজ করছেন, এবং তাকে সাহায্য করছেন খলিলুর রহমান, যিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন।
এদিকে আপনাদের যে ইউনূসের তো অনেকদিন কোনো খবর নেই। ইউনূসের আছে তো জাপানে, মানে কি করছে খবর রাখেন? ইউনূস জাপানে গিয়ে ওখানে আপনার যে সমস্ত রয়েছে, ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, জাপানের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তার স্ত্রী, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, তাদের বিভিন্ন জনকে দিয়ে উনি তারেক রহমানকে ফোন করাচ্ছেন। ফোন করিয়ে তাদেরকে দিয়ে মানে তাকে রাষ্ট্রপতি করানোর জন্য মানে অনুনয় বিনয় করা হচ্ছে। তিনি ক্ষমতা থেকে ছড়বেন না, এই বয়সেও তার কিন্তু ক্ষমতার লোভটা রয়েছে। দেশটা 12টা থেকে 14টা বাজানোর পরে এখন বাকি যেটুকু বাকি আছে সেটুকু অন্তঃশ্বাস শূন্য করার জন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর এই ফোনের তাগিদে, মানে ফোনের জ্বালায় তারেক রহমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারেক রহমান শুধু এই ফোন ধরে বেড়াচ্ছেন আর একে ওকে জিজ্ঞেস হচ্ছেন কি করা যায়। এখন এই তো আমার পেছন ছাড়ছে না, ওখানে গিয়েও এই সমস্ত কল কবজা খাটাচ্ছে। তো যাই হোক, এখন তো আমরা বলতে পারবো না শেষ পর্যন্ত তারেক রহমান কি করবেন। তবে আমি শুনলাম আমাদের এখান থেকে আজ গতকালকে বোধহয় আপনাদের 5,000 টন পেট্রোল গিয়েছে, আরও ধীরে ধীরে যাবে। তাও আমাদের তেলের সমস্যা মিটে গেছে, গ্যাসের সমস্যাও প্রায় মিটে গেছে। কালকে আমি একটি অটোয় করে আসছিলাম, অটো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম আপনার গ্যাসের সমস্যা মিটেছে? বললো হ্যাঁ আমাদের গ্যাসের সমস্যা মিটে গেছে, আমাদের খুব বেশি লাইন দিতে হয় না, কারণ 8 ঘন্টা 45 মিনিট লাইন দিলেই আমাদের হয়ে যায়। তার মানে গ্যাসের সমস্যাটা, মানে অটোর যে গ্যাস সিএনজি, সেটা সমস্যা মিটে গিয়েছে। না, আমরা জানেন যে গতকালকেও 2খানা জাহাজ আমাদের হরমুজ দিয়ে চলে এসছে। ভারতীয় রণতরীগুলো এবং সাবমেরিন তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসছে। আরও যে সমস্ত জাহাজ ওখানে আটকে আছে, আরও 18টা জাহাজ আটকে আছে, সেগুলোকেও ধীরে ধীরে পার করা হবে। তো এই হচ্ছে সামগ্রিক অবস্থা। 7 এবং 8 তারিখ এই যে মরিশাসে যে কথা, মানে দেখা হওয়ার কথা আছে আমাদের জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের, আমি বলেছিলাম না যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নমালার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলোও আছে। যে ভারত বিরোধী কাজকর্ম কিন্তু এখনো চলছে, তারেক রহমানের জ্ঞাতসারেই চলছে। এমন নয় যে তারেক রহমান একদম বোকা মানুষ, তিনি কিছু জানেন না, তার অবর্তমানে সমস্ত কিছু হচ্ছে, তার অজ্ঞাতে সমস্ত কিছু হচ্ছে। তিনি সব জানেন, জেনে শুনে তিনি এই কাণ্ডটি করছেন। তবে এর জবাব কিন্তু খলিলুর রহমানকে দিতে হবে, কারণ খলিলুর রহমান এই বৈঠকে উপস্থিত থাকছে। এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে সেটা খলিলুর রহমানের উপস্থিতিতে হয়েছিল। সেখানে ওয়াকার ছিলেন, সেখানে ইউনূস ছিলেন এবং সেখানে খলিলুর রহমান ছিলেন। ফলে এরা সব সম্মিলিতভাবে দেশটাকে বেচে দিয়েছে ইউএস এর কাছে। কারণ আপনাদের কপালে কি আছে সে তো আপনারা বুঝে নেবেন। আমাকে তো, যাই হোক, আরও আমাদের তেল ফেল আসছে। তেল এলে বাংলাদেশে আরও তেল যাবে। বাংলাদেশের যা ছবি দেখলাম, তেলের জন্য একটা পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে, বাইক লাইন দিয়ে, সেখানে সব কম্বল টম্বল নিয়ে শুয়ে আছে। ছবিটা আমার কাছে এসছে, আমি আর দেখাচ্ছি না, এসব ছবি দেখাতেও খারাপ লাগে। কিন্তু আমাদের এখানে পেট্রোল পাম্পে কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে চলছে। ভারত নিজের তেলের ব্যবস্থা নিজে করে নিয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।